পেজে, এবং আমি যেটা বললাম যে রোম্যান্সের একটা ভিডিও পাবেন সেখানে, সেটাও আপনি চাইলে দেখতে পারেন, চেক ইট আউট। তো যাই হোক, আমি এখন সরাসরি ঘটনায় চলে যাবো, এবং যেরকম আমি শুরুতেই বলেছি যে আজকের ঘটনাটা অন্য দিনের মতোই শুরু করতে চাই একটা চমৎকার একটা ইমেল দিয়ে। এবং আমরা ইমেইল খুব সবচেয়ে বেশি বেছে বেছে আমরা পড়ি, কিন্তু আর পড়াও মানে যতজন পাঠান তার মধ্যে খুব অল্প পড়া হয়। সুতরাং
আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, অনেক প্রচন্ড ভয় লেগেছিল শুনে। দাদু বলল লাশের রগে টান মেরেছে। আমার শ্মশান সাজিয়ে ওই আগ পোড়া লাশ শ্মশানে তুলে বলো হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পড়ছিলই না। চারিদিকে শুনশান নিরাপত্তা। আমরা মাত্র 5 জন লোক। বছরের বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আগ পোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যেয়ে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গত রাতে আগ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছাকাছি এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের উপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, ভাবনাতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। টিপু আচার্য, মিরুলবাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল এবং আপনাদের কাছে পড়ে শোনালাম। এখন সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে এবং আশা করছি তিনি যে ঘটনাটা শেয়ার করবেন সেই ঘটনা নিয়ে আরো একটা ঘটনা আছে। সেটা হচ্ছে তিনি এই ঘটনাটি শোনার পরে তার কিছু প্রবলেম শুরু হয়েছে, যেটা একেবারে ভেরি নিউ, যেটা মানে আমাদের মানে সচরাচর অনেক জায়গায় আগে শুনিনি যে ঘটনা শোনার পরে তার পরবর্তীতে কোনো সমস্যা হয়। তো সেই সমস্যা কি সমস্যা হচ্ছে সেটাও তিনি গল্পের মাঝখানেই হয়তো একটা জায়গায় বলে দেবেন। এবং আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভালো আছেন এবং চলুন আপনার ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদারমনা, মানে জনদরদী এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদের সময় সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে
রাসেল ভাই এটা মানে ওই কবির হোসেন যিনি উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে, এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। উনি চিন্তা করে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মতো থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক আগে, সব ধরুক, শেষ দিকে এসে উনি কোনো একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে, তাই আমার কাছে এরকম করছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়, মানে ওরা তো আমরা যখন দেখি যে বেদের সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বাই টাইপের কোনো একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে আগুন মতো আর কি ওরা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করে সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে এই ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো এক একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন থাকতে থাকতে একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে তার ব্যাখ্যা করে, বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলে কাজটা ঠিক করবে না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদের সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো না, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই তুমি উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফিরতেন, ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নেই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময় যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগে যেত, বারবার এরকম পিছনে দেখা যায়, ভয় পেতেন খালি সাপ সাপ এরকম, উনি ওনার মনে হলে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি মানে আমার কাছে যখন আসে, এটা শোনার পরে এই এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই মানে আমার মনে হচ্ছে এটা দিয়ে একটা মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পেছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল, এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাত্রেবেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই এই সমস্যাটা সৃষ্টি হয় আসলে ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তো উনি যখন ওনার এই সমস্যার সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা, এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না, বা যখনই বাসার লোকজন আসতো দেখতে তো না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছিস, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসে, যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেল। তারপর রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ, ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম আর রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই, এটা তো একটা মানে সবার কাছে মানে তারপরে একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা, মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছে আর কি। কিন্তু আসলে ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি, বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তার ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম এরকম অনেক ট্রিটমেন্ট
আচ্ছা। কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নেই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরে করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতর কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওরা ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই হারিকেন, যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি। যেহেতু ওনার কাছে হারিকেন নেই, উনি আগে যাবেন কিভাবে? তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি, ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছন দিকে পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? উনি বলে, হ্যাঁ হ্যাঁ, এই সামনে যান সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান। উনি আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে হাতে হারিকেন? তো বলে, হ্যাঁ তাহলে সামনে যান, এদিক এদিক দিয়ে যান, তাহলে পাবে, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখেন এই সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বললো যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছে, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তোমার বন্ধুদের খোঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা। ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি হয়, জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পাচ্ছে, এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলে যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধুও তো তোমার বন্ধুরা তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে তাকে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সেই হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মনে হলো মানে দেখে যে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে যখন মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি যে একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিকেন এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম, যে হয়তো তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তো ফিরে এখানে আসবা, তখন আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলে এবার বাড়িতে যাই। বুঝতে ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতর কাজ করছে, কিভাবে এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। তারপরে বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল ওই যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপর
এই জন্য সাপুরেরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। এখন এটার সমাধান আছে, সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি ব্ল্যাক ম্যাজিকটা করেছে উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওরা ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনার এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে। তখন তার সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে দিলে দিলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলে যে ঠিক আছে আমি মানে আমার এইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছি সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, অথবা জীবিত আছেন হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন প্রতিবেদনের মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যারা শুনছেন তারা অনেক আনন্দ পেয়েছেন আমাদের আজকের এই মানে আজকের এই প্রথম যে ঘটনাটি আমরা আমাদের গেস্টদের কাছ থেকে শুনলাম সেটা শোনার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু ইমেল অ্যাড্রেস বলছি কমেন্ট রয়েছে। আমাদের কিছু ছবি আমরা পোস্ট করেছি আজকে, যে ছবিটা আমাদের সবাইকে দেখা যাচ্ছে এবং ফ্রন্ট পেজে সেটা আছে, এবং আমি সেখান থেকে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। এমনি শাহরিয়ার তন্ময় আমাদের সঙ্গে আছেন, আপনার ভাইয়ের গল্প ছাড়া ভূতের জমেয়া, সেটা তিনি লিখেছেন। অপূর্ব নাইম আমাদের লিখেছেন, খুলনা থেকে শুনছেন তিনি। অর্ঘ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মেহেদি সিএসকে আপনার ভাইয়ের স্টোরিটা জোস আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। সাজ্জাদ রক আমাদের সঙ্গে আছেন। শাহ আমাদের সঙ্গে আছেন, এমডি সোহাগ অস্থির। আবিদ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমন হাসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নয়ন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি দাউদ আমাদের সঙ্গে আছেন, আর সুমন, এছাড়াও কাজী নজরুল ইসলাম নড়াইল থেকে আমাদের সঙ্গে আছেন। ইয়াসমিন সরফরাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। কাজী
ব্লাড ব্যাংকের পাশে বসা। আমি ফোন নাম্বার দিচ্ছি, ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল, নাম্বার আমি ফোন দিচ্ছি বাট নট রিচেবল দেখাচ্ছে। তখন আমার কাছে ব্যাপারটা আরো কেমন যেন মনে হচ্ছে যে নাম্বার থেকে আমাকে ব্লাড নেওয়ার জন্য ফোন দিল সে নাম্বারটা বন্ধ। তখন আমি ভাবলাম যে তাহলে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, যেহেতু একটা লোকাল এরিয়া, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আমি তাকে রিচ করতে পারছি না, তিনি হয়তো আমাকে ফোন দিবে এই আশায় আমি বসে আছি। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে লাশ কাটা ঘরের ওইখান থেকে যিনি লাশ কাটে তাদেরকে কি যেন করে রাসেল ভাই, এটাকে ডোম ডোম ওই ডোম মানে একটু মধ্য বয়সী একটা ডোম, 3/4 করা, খুবই উস্কো মনে হচ্ছে যে সে অ্যালকোহল টাইপ কিছু খেয়ে আছে। তো আমাকে বললো যে মামা আপনি একটু এদিকে আসবেন। আমি বললাম কি হয়েছে? তখন বললো যে একটা লাশ ঘরে নিয়ে যেতে হবে। আমি বললাম কেন মামা, আপনার সাথে কি কেউ নাই? বললো আমার যে সহকর্মী আছে তিনি হচ্ছে ছুটিতে আছে, তো আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি তাকে ঘরে নিয়ে যাবো। তখন আমার খুবই ভয় লাগে রাসেল ভাই, একটা লাশ শোয়ানো আছে এবং আমি ভয় বললাম ঠিক আছে তাহলে চলেন যাই। তো রাসেল ভাই আমি ওর সাথে ধরলাম, ধরার পরে ও ধরলো, লাশ কাটা ঘরের মধ্যে নিয়ে গেল। লাশ কাটা ঘরটার ডিসক্রিপশনটা এরকম যে খুব বেশি বড় না, তবে 6-7টা লাশ ওইখানে ফ্রিজিং করে রাখা যায়। তো ওইখানে লাশ যেখানে রাখে মানে পোস্টমর্টম করার জন্য যে জায়গাটা রাখে ওটা ছিল কংক্রিটের একটা টেবিল, ওখানে শুয়ে রাখলো। তো উনি হঠাৎ করে আমাকে বলছে যে আপনি একটু এখানে ওয়েট করেন, আমার যে সিজারটা সেটা আমি এমার্জেন্সি বিভাগে রেখেছি, ওটা আমি নিয়ে আসছি। তো আমি ওকে বললাম যে মামা তাড়াতাড়ি আসেন, আমার এই ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। তো রাসেল ভাই ঘটনাটা বেসিক্যালি এখান থেকে শুরু হয়, আমার সাথে মানে যেসব ঘটনাগুলো ঘটছে এখান থেকে সূত্রপাত হয়েছে। তো উনি বের হয়ে যাওয়ার পর থেকে, উনি যে বের হলো তিনি, আমি অনেক ওয়েট করছি 4-5 মিনিট ধরে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই, কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই। আমি একা চারিদিকে লাশগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, আর যে লাশটা টেবিলে শোয়ানো আছে সেটা মনে হচ্ছে রাসেল ভাই যে ধাপ করে চোখ খুলে আমাকে আমার দিকে তাকিয়ে আছে, এই টাইপ একটা মানে ভীতিকর অবস্থার মধ্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ওই হাসপাতাল থেকে দৌড়িয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। তো রাস্তার দিকে যেতে যেতে হঠাৎ করে আমি যে কোনো যানবাহন খুঁজছি, তখন প্রায় রাত 11:30টার মতো বেজে গেছে, রাত 11:30 বাজে। তো রাসেল ভাই আমি যানবাহন খোঁজার চেষ্টা করছি, আমি বাসায় যাব, আমি তখন মানে ফিল করতে পারছি যে সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা হচ্ছে। তখন আমি বাসায় যাওয়ার জন্য যখন রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাওয়া শুরু করছি, তখন ওই ঠিক আগে যে অটো যিনি বললেন যে তার ব্যাটারি চার্জ শেষ হয়েছে, সেই অটোওয়ালাকে আমি দেখলাম। তখন উনি আমাকে বললো যে মামা আপনি কি বাসার দিকে যাবেন? তখন আমি রাসেল ভাই তাকে আমি খেয়াল করি নাই যে আসলে ওইটাই সেই অটোওয়ালা কিনা। তো আমি ওঠার পরে উনি যখন বললো যে আপনি কি যাবেন, তখন আমি বুঝতে পারলাম যে ওই অটোওয়ালা। তখন আমি তাকে বললাম যে আপনার না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল? তখন বললো যে না আমার ব্যাটারি চার্জ শেষ হয় নাই, কানেকশন লুজ হয়েছে, সেটা ঠিক করে নিয়েছি মামা, এখন হচ্ছে যেতে পারবো। তো রাসেল ভাই উনি হচ্ছে যে অটো চালানো শুরু করেছে। তো আমার বাসার রাস্তা দিয়ে না গিয়ে তিনি হচ্ছে যে আমাদের যে হসপিটালের যেটা আছে তার দীর্ঘ সে মহানন্দা নদী গেছে। ওই মহানন্দা নদীর পাশ দিয়ে তিনি অটো চালানো শুরু করেছে ওই রাস্তা দিয়ে। তো আমার মনে হলো কি যে আমার রাস্তা তো এই দিক না, তিনি এদিকে কেন যাচ্ছেন? তো যেতে যেতে তিনি নদীর দিকে মানে অটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তিনি পিছন ফিরে তাকাতেই মানে তার চোখগুলো এতটাই মানে নীলাভ লাল টাইপ। আমি রাসেল ভাই লাফ দিয়ে একদম লাফ দিয়ে
অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমার কাছ থেকে অষ্টমবার ব্লাড নিয়েছিল। তো আমার ওই ব্লাডটা দেওয়ার সময় নাকি তিনি হচ্ছে যে ওই হসপিটাল বেডে মারা গিয়েছিল। তো রাসেল ভাই তো এই ছিল আর কি আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও সবাই উপভোগ করছেন ঘটনাটি। আমি একটু বলি যে আমাদের যে ভূত এফএমের যে পেজ দুটো, সেই পেজ দুটোর মধ্যে একটি পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/mirrorfood এবং অন্যটি হচ্ছে www.facebook.com/bhutfm.russell এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhwtfm@radioforward.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাব এবার কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলোতে। এবং আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি রাইসা আক্তার বগুড়া থেকে লিখেছেন আমাদের সাথে, রিয়াজুল ইসলাম রুবেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রূপম, আমাদের সঙ্গে আছেন নাজমুল সাকিব, আমাদের সঙ্গে আছেন এমডি টিপু সুলতান, সৌরভ এসটি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নাজিমুর রহক নাইম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফরিন সাইফুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অর্জুন, আমাদের সঙ্গে আছেন KM রাফিদ হাসান, আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয় মংলা থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ হাসান মুন্না, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইমুল আছেন, আমাদের সঙ্গে মাহাদি হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফরিজ শাহরিয়ার, জিৎ সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে। তো যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আরিফুর রহমান সিদ্ধু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বীর সাব্বির, জেরিন তাজরিন ফাইজা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহিম সরকার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অচেনা বালক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও MM তুষার রহমান, আমাদের সঙ্গে আছেন PM অনিক, আমাদের সঙ্গে আছেন সোয়েব আহমেদ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আরিফ, এছাড়াও ফাহাদ বিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন দেখছি এমডি সাব্বির হুসাইন ঢাকা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখছি AH রনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, ফজলুল ইসলাম সজীব লক্ষ্মীপুর থেকে শুনছেন, ইমরান গাজী আমাদের সঙ্গে আছেন, SS ফেরদৌস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেহজাব আফরিন আরাফ, আমাদের সঙ্গে আছেন মিদুল SR ইসলাম, আমাদের সঙ্গে আছেন নূর, আমাদের সঙ্গে আছেন MD আনোয়ার মোর্শেদ, আমাদের সঙ্গে আছেন MAM তারাহাত, আমাদের সঙ্গে আছেন ওসমান সাদি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফ শরীফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির আহমেদ নাইব সহ আরো অনেকে। আমরা চলে যাবো আফরান ভাইয়ের কাছে আরো একবার এবং তারপরে আবারও ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি আফরান ভাইয়ের কাছে এবং আফরান ভাইয়ের কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই মুহূর্তে শুনবো। আফরান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের লাইব্রেরির কলেজ টিমের সদস্য সজীব এটা কালেক্ট করে দিয়েছে আর কি। ধন্যবাদ সজীবকে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল, 2003 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল। তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে চাকরি হন এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হারিজ ব্রিজ থেকে 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা শুরু মানে সূত্রপাত। তো উনি যখন যে মেসটাতে থাকতেন সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে
রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, মানে দোতলার রুম গুলো সবই প্রায় খোলা থাকতো, কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। এই বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, আসার পরে দরজা যখনই খুলেছেন হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢোকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসের ঢোকে মানে সোজা গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, কিন্তু এমন মনে হলো। উনি মনে করলেন হয়তো বা গরমকাল, এরকম তো হতেই পারে, এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পড়ে গেছে, ওনার একটু দাড়ি ছিল সেই দাড়ির একটা অংশ পড়ে গেছে, এবং ওনার মুখে উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, দেখে ওনার মুখে কালি লেগে আছে। অনেক সময় দেখি না ওই যে ধোঁয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় জায়গা, তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই, বিছানার দিকে তাকিয়ে তোমার বিছানা একদম টসটস করা, মানে একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তো বা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, ওই এরকমটা চিন্তা করেছেন, কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করে উনি মানে তখন চিন্তা করেছেন। ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালা
এরপর উনি যখন বিবাহ করেন ওনার একটা সন্তানও বাঁচত না। অদ্ভুত ব্যাপার, ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোনো একটা অংশ নেই এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোনো একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নেই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন ওনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্ট মানে জিন তার সাথে লেগে আছে, যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর একটা বিষয় রাসেল ভাই উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং ওর চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো হচ্ছে তারও তো মাথা এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই, তো এটার সাথে উনি মিলান। তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা, তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন আসলে উনি যশোরেই কর্মরত আছেন, এখন ওনার বাচ্চা কাচ্চাও আছে রাসেল ভাই। তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন এই মুহূর্তে এবং আমাদের সঙ্গে আছেন আপনার ভাই এবং আমাদের প্রথম যে অতিথি সে। আপনার তো ঘটনা শেষ, আপনাকে আর কোনো ঘটনা আছে? আপনার আরেকটা ঘটনা আছে, ওকে আমরা যে ঘটনা ছোট্ট করে শুনে ফেলি তার কাছ থেকে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। ধন্যবাদ রাসেল ভাই, আমি আরমান ফ্রম মিরপুর 1। রাসেল ভাই, ঘটনাটি আমার আব্বুর সাথে
উনি কল রিসিভ করেন এবং শুনতে পারেন ওনার বাবা ইন্তেকাল করেন। উনি অবাক হয়েছেন যে এখানে লাশ দেখতেছে আমার বাবার, এবং ফোনও করতেছে ওনার বাবা মারা গেছে। উনি অনেক কান্না চিৎকার করার সাথে সাথে যে যারা বিড়াল হয়ে গেছে তারাও খুব আরো বেশি কান্না করতে লাগলো এবং খুব লাফালাফি করতে শুরু করে দিল। তো ওনাকে আবার ফোনে বলা হলো তোমার ঢাকায় আসতে হবে না, লাশ গ্রামে আসে দাফন দেওয়া হবে, এখানে জানাজা হবে। তো উনি গ্রামে রয়ে গেলেন। সেই লাশটা ফিরতে ফিরতে রাত 8টা-9টা বেজে যায়। তো সেই লাশটা যখন গ্রামে আসে, তো জানাজা যখন দেবে তখন ওরা ঢাকায় ওনার আব্বু মুয়াজ্জিন ইয়াকুতুল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো ওনার মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন উনিও তার জানাজা পড়ার জন্য আসছে। তো উনি জানাজা পড়াইছেন, কিন্তু ছেলের সাথে কথা বলে নাই, কিছু দেখা সাক্ষাৎ করা হয়নি, শুধু জানাজা পড়িয়ে চলে গেছিলেন। কিন্তু ঘটনা হইতেছে পরের দিন সেই ঢাকার ইমাম সাহেব তাকে একটি ফোন করে তাকে দুঃখ প্রকাশ করে বলে যে বাবা, আমি তো তোমার বাবার জানাজা আসতে পারিনি, তোমার বাবার দাফনটা মাটিটা তারপরে তোমার কেমন হইল, ঠিক মতো করেছো কিনা, কান্দাকাটি করো না, শোক বার্তা যখন জানাতে ছিল তখন সেই ছেলেটা অবাক হয়ে বলতেছে আপনি তো আমার বাবার জানাজা নিজেই পড়ে গেছেন, আমাদের তো আপনাকেই জানাজা পড়েছি। তখন উনি বলেন না, আমি তো আসি নাই, আমি মসজিদের দায়িত্ব থাকার কারণে আমি জানাজা পড়াতে আসতে পারিনি। ছেলেটা অবাক হলেন, তাহলে জানাজা কে পড়ালো? তখন উনি আবার বলেন যে ইমাম হুজুর আপনি তো পড়ে গেছেন। তখন পরবর্তী বলছেন না, আমি পড়াতে আসিনি। পরবর্তীতে যখন ছেলেটা রাত্রে এটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিল, তাহলে কে পড়ালো, এবং ওনার বাবার মৃত্যুর সংবাদটা উনিও ভেঙে পাইছিলেন। পরে চিন্তা হয়ে উনি খুব কতদিন প্রেশান ছিলেন, রাত্রেবেলা যখন ঘুমাইতেছিলেন তখন তার কাছে যে ইমাম সাহেব হয়ে যে জানাজা পড়াইছিল সেই আইসা বলতেছে যে তোমার বাবার ছাত্র আমরা ছিলাম, আর তোমার বাবা ঢাকার যে মসজিদে মুয়াজ্জিন করতো ওই মুয়াজ্জিন সাহেব আমাদেরকে পড়াতো।
জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই, যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছেন। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে। তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করে, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। এজন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওর একটা অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে আর এসব না শুনি। ওদের একটা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষ পান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দেব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়েতে দিতে দেবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় 3-10 পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটে। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে কাঁদছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনি খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতেই দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং তারও উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবে চলছে আমার। বরজটা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বরজটা বাড়ি চলে আসলেন। বরজটা বাড়িতে এসে রাতে খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো ঠিকই, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুঁজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ। সভাপতি তিনি মেয়েটিকে ধমক দিয়ে বলেন এই কে তুই? অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে ঘুমাতে শুরু করে। জাহিদ ভাই ঘুমানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার
কিছু ঘটনা আছে সেগুলো পরবর্তী এসে লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমরা ঘটনা শুরু করবো। আমার নাম এজাই হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো সেটা ঘটনাটা হয়েছিল 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। ঘটনাটা হচ্ছে যে 2007 সালে সরকারি একটা নোটিশ জারি করা হয় যে রাস্তার আশেপাশে কোনো দোকানপাট রাখা যাবে না। তো বড় ভাইয়ের একটু বর্ণনা দিতে হবে, প্লাস ওই যে জায়গাটার একটু বর্ণনা দিতে হবে। জায়গাটা হচ্ছে ত্রিশাল শহরটাতে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে। তো তখন ঢাকা ময়মনসিংহ রোড 2 লেনের ছিল। তো ওই ব্রিজটার একটু বর্ণনা দিতে হবে। ব্রিজটার দক্ষিণ পাশে একটা শ্মশান আছে, আর ব্রিজটার উত্তর পাশে কিছু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের দোকানটা পাশেই ছিল, একটা লেকের পাশে। ওটা লেকের পাশে একটা বড় রেন্টি গাছ ছিল। তো ওই গাছের নিচে দুইটা দোকান ছিল, বড় ভাইয়ের চাচার একটা দোকান আর বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের নাম হচ্ছে বিপুল। তো উনি 2007 সালে যখন সরকারি নোটিশের কারণে দোকানটা ওইখান থেকে রাস্তার পাশ থেকে সরায় অন্য একটা জায়গায় নিতে হয়। তো নদীর পাশে একটা জায়গা ছিল যেখানে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। তো সেখানে বড় ভাই ওনার দোকানটা নিয়ে আসেন। তো এখন মূল ঘটনাটায় আসি যে উনি দোকানটা স্থাপন করার কিছুদিন পরে একদিন রাতে প্রায় রাত 12:30 থেকে 1টার দিকে আর কি ইয়ে করতেছিলেন, মানে বাথরুমে যাবেন। তো বাথরুমে বের হয়েছেন বাথরুমের জন্য। তো দেখা গেল যে উনি যখন বের হয়ে রাস্তার দিকে তাকালেন, ঢাকা ময়মনসিংহ রোডের দিকে তাকালেন। তো তাকানোর পরে দেখা গেল যে একটা মেয়ে সাদা একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। তো বিপুল ভাই চিন্তা করলেন যে আসলেও এত রাতে, রাত প্রায় 12টা থেকে 1টা বাজে, এত রাতে একটা মেয়ে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে। তো জায়গাটা তো ভালো না এমনিতেই। তো মেয়েটা দাঁড়িয়ে আছে, কি হয়তো কোনো সমস্যা হয়েছে বা তার আশেপাশে কেউ আছে। তো দেখি ঘটনাটা কি। তো বিপুল ভাই কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে দেখলেন যে মেয়েটার আশেপাশে কেউ আসলো না। বিপুল ভাই সাহস করে মেয়েটার পাশে ওদিকে গেলেন, রাস্তার ওদিকে গিয়ে তো মেয়েটার কাছাকাছি গেলেন। মেয়েটার কাছে গিয়ে বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? তো মেয়েটা মেয়েটা আপু বিপুল ভাইকে দেখে আপনি একটু ঘটনাটা মানে মূল জায়গাটা বলেন। জি, মেয়েটা বিপুল ভাইয়ের দিকে তাকালেন। তো তাকানোর পরে বিপুল ভাই বললেন যে যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়েছেন, জায়গাটা তো ভালো না, আর আপনার হাতে অনেক স্বর্ণালংকার, বা আপনি এই জায়গাটা ভালো না। তো আপনি কেন আসছেন এখানে? তো পরে মেয়েটা বলল যে আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার ভাইয়ের সাথে। তো আমি এখানে বাথরুম করার জন্য নিচে নেমেছিলাম। তো গাড়িতে যে ড্রাইভার ওনারা চলে গেছেন ময়মনসিংহ, আমাকে এখানে রেখে। তো তারপর ঘটনাটা হচ্ছে যে পরে বললেন যে আপু, আপনি এখানে যে এত রাতে দাঁড়িয়ে আছেন, এখানে তো আপনি সেফ না। তো আমার এখানে পাশে দোকান আছে, তো আপনি চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন, আগামীকাল সকালে এখান থেকে আপনি চলে যেতে পারবেন ময়মনসিংহ। তো পরে বিপুলের সাথে মেয়েটা দোকানের সামনে আসলেন। তো বিপুলের কাছে যেহেতু উনি স্মোকিং করতেন, তো ওনার কাছে লাইটার ছিল, সবকিছু উনি রেখে দুইটা ব্যাট করলেন। দোকানের ডেস্কের উপরে একটা ব্যাট করলেন, আর দোকানের
বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুম সারেন, সেরে উনি যখন পেছন দিকে আসেন, তো পেছন দিকে আসার সময় দেখলেন যে ওই মেয়েটা তার পেছনে দাঁড়ায় আছে। তো মেয়েটা পেছনে দাঁড়ায় থাকাকালীন তারপর বিপুল ভাই যেটা বললেন যে কিছুটা ভয় পেয়ে গেলেন যে মেয়েটাকে আমি দোকানের সামনে দাঁড় করে আসছি, তো উনি আবার আমার পেছনে এখানে এসে দাঁড়াচ্ছেন কেন? তো মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আসেন আমরা একটু দাঁড়ায় গল্প করি। তো মেয়েটা গল্প করার জন্য যখন এদিকে ইয়ে করলেন, পাশে একটু দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আপনি কি ওই ব্রিজের নিচ থেকে কি একটা পাথর এনে দিতে পারবেন আমাকে? তো বিপুল ভাই বললেন এত রাতে আমি এই ব্রিজের নিচে যাব কিভাবে? তো মেয়েটা বললো যে এটা আপনি পারবেন না, এটা তো খুব সহজ কাজ। তো মেয়েটা বিপুল ভাই কিছুটা আতঙ্কিত হয়ে পরে ভাবলো যে আসলে ঘটনাটা কিছুটা ডাউট হচ্ছে ওনার কাছে। তো বিপুল ভাই একটু বলতেছেন আপনি পারবেন এত রাতে? ওই মেয়েটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যে ব্রিজের নিচ থেকে তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে পাথরটা নিচে নামলেন আর বললেন এইটুকু সময়। তো এখন বিপুল ভাইকে উনি শর্ত দিলেন যে এখন আপনাকে যেতে হবে। তো মেয়েটা যখন বলল বিপুল ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। তো রাজি না হলে তো মেয়েটা জোর করে বিপুল ভাইকে নিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যে তারপর মেয়েটা বললেন যে তুই আমার শর্তে রাজি হোস নাই, মানে তুই আসতে চাচ্ছিস না কেন? বিমল ভাই তো তখন ভয়ে কাঁপতেছিলেন। তো উনি কেঁপে কেঁপে মানে আর দেখতেছিলেন এই গল্পটা শেষ কোথায় হয়েছে আমাকে শেষ এখানেই কাছাকাছি চলে আসছে। তো উনি মানে দেখলেন যে মেয়েটা আস্তে আস্তে ওই নিচেটা যাওয়ার পরে মেয়েটা চেহারাটা বিভৎস হয়ে গেছে। তো বিভৎস হয়ে যাওয়ার পরে উনি আরো বড় হয়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে তারপর বিপুল ভাই যেটা করলেন, তো উনি বললেন যে আজকে বাঁচি আর মরি, তো আমি ওনার সাথে ফাইট করব। তো ফাইট করার পরে উনি অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ফাইট করার পরে তো মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে কাক হয়ে উড়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং তার আগে আমাদের যে সমস্ত কমেন্ট আছে সেই কমেন্টগুলো কিছু কমেন্ট আমরা পড়বো। আমরা দেখতে পাচ্ছি এমডি রহিম শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এলসি রনি বোরপাড়া থেকে, আমাদের সঙ্গে আছেন কাজী মাজারুল ইসলাম। ইমেইলটা দারুণ ছিল, তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এমডি ইফতি হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মার্জিয়া আখতার পূর্ণিমা,
থেকে বের হওয়ার পথে এক থেকে 2 হাত দূরে দেখেছি ওই কুকুরটা এখানে বসে আছে। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা হঠাৎ এখানে কেন। আর একটা কথা বলে রাখি যে কুকুরকে সবসময় আপনার সন্ধ্যার টাইমে খাবার দিতে আর কি, যাতে রাতে কোনো খিদা না লাগে সে কারণে। তো উনি মনে করছে যে খিদা লাগছে যে কারণে খাবার নিয়ে আসছে। তো উনি অনেক দূর করার জন্য ওনাকে দাঁড়ানোর চেষ্টা করলো যে তুই এখানে কি করিস, যা এখানে যা, তোর সন্ধ্যায় খাবার দিল। তো কিছুতেই কুকুরটা নাড়াচাড়া করতেছে না। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা নড়তেছে না কিছু। তো উনি ভাবলো যে কুকুরটা নড়তেছে না, কোনো কিছু দিয়ে তাড়িয়ে দিকে চাই কিনা। তখন ও ট্রাই করলো বাট গেল না। তো দেন তারপরে উনি আপনার ওনার পায়ে যে জুতো ছিল জুতো জাস্ট হাতে নিছে, ঢিল মারতেও পারে না, হাতে নিছে। হঠাৎ করে কুকুরটা ওর ঘাড়ে উঠে গেল। উনি অনেক চিল্লাপাল্লা করে, কিন্তু জনবসতি কম কারণে কি আপনি সারা দিন। যখন সকাল হলো তখন হাজবেন্ড তারপর ওনাকে ওই অবস্থা পেয়ে, তারপর ওনাকে আপনার পাশে আনলো, ডাক্তার দেখালো। তো ওনার শরীরে যে ক্ষতগুলো ছিল অনেক ভয়ঙ্কর ছিল, যে কারণে ডাক্তার বললো যে ওকে গ্রামের থেকে ঢাকায় নিয়ে আসা দরকার। তারপর ওনার সেন্স আসার পর উনি যেটুকু বললো, যেটা উনি স্পষ্ট যে কুকুরটা যে সময় ঘাড়ে ওঠে তখন উনি যেটুকু ধরতে পারে পশমগুলো এত বড় ছিল যে ওনার হাত ভেঙে যেতেছে, 2 হাত ফুলে ঢুকে যাচ্ছে। উনি কিছুতেই ওরা ছাড়াতে পারতেছে না, তার সেটুকুই খেলা ছিল। তারপর উনি সেন্স হয়ে যায়। একটা দুর্ঘটনা যেটা হলো যে উনি 3 থেকে 4 মাস পরে মারা যায় অনেক বাজে সময়। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা জানার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসেনার, আমি পাপিল শিকদার বলছি ফ্রম কামরাঙ্গীরচর। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ঘটনাতে যাওয়ার আগে আমার বাড়ির বর্ণনাটা না দিলেই না। আমাদের বাড়িটা অনেক বড় থাকার কারণে বাড়িতে রুম ছিল অসংখ্য। তো অসংখ্য রুমের কারণে টয়লেট ছিল মাত্র 2টো। তো 2টো টয়লেট থাকার কারণে আমাদের ঘরের পাশে মানে 2টো টয়লেট প্রায় 32 থেকে 33টা রুম মানে ক্যাপচার করতো 2টো টয়লেট। টয়লেটটা করে তাহলে 2টো করা হয়। তো আমাদের জন্য আলাদা আব্বু টয়লেট করে ঘরের পাশেই 2টো টিনের রুমের সামনে গোসল করার পরে টয়লেট। তো আমি একদিন শুয়ে রয়েছি,
আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাহিদ নাইমুল, নুরুল হুদা আমাদের সঙ্গে আছেন, রাকিব খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুবেল রানা সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন ছোট্ট করে, আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। জি, আমার নাম হানসানি, আমি এসেছি ময়মনসিংহ জেলা থেকে। জি, ঘটনাটা শুরু হয় 2005 সালে। তো আমার কাপড় একটা দোকান আছে, মানে আমাদের ময়মনসিংহে। তো ওখানে আমরা দোকানে একজন সেলসম্যানকে রাখি। সেলসম্যানকে রাখার পরে জি বলেন। সেলসম্যানকে রাখার পরে মানে উনি দোকানে থাকে। তো হঠাৎ করে তার মধ্যে কিছু ব্যতিক্রম কিছু দেখা যায়, যেগুলো মানে যিনি প্রসেস করলে যেরকম বা কোনো কিছু প্রসেস করলে যেরকম দেখা। কি কি ধরনের ব্যতিক্রম দেখা যায়? যে উনি হঠাৎ করে তার খিঁচুনি উঠে শুয়ে মধ্যে খিঁচুনি উঠে উনি শুয়ে পড়ে। তারপর কেন আপনাদের মনে হলো যে এগুলো কোনো মানে শারীরিক সমস্যা না বা মানসিক সমস্যা না, এটা কেন মনে হলো যে জিন দ্বারা প্রসেস করা? যে মানে তার অস্বাভাবিক আচরণ, চোখ গোলারে উল্টায় মানে আপনারা কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার কি বলেছেন? ডাক্তার তার কোনো সমস্যা ধরতে পারে না, মানে তার কোনো সমস্যা। মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? মানসিক ডাক্তার তেমন দেখাই নাই। তো উপজেলা সদরে তো দেখা গেছে যে মানে ওইখানে তো মানসিক চিকিৎসক নায়িকা। তারপর আমরা মানে এরপরে আমরা মানে তার যে সমস্যা, যে চোখ খিঁচুনি ওইটা চোখ উল্টায় ফেলায়, এই সমস্যাগুলো নিয়ে কখনো কবিরাজের কাছে বা এরকম কোনো যারা জানেন তাদের কাছে কখনো গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ তারা কি গিয়েছিলাম। বলেছেন? তারা বলছে যে এর আগে মানে আমাদের দোকানে আসার আগে সে একটা গাজীপুরে কোনাবাড়িতে একটা গার্মেন্টসে থাকতো। ওখানে থাকাকালীন সময়ে সে সন্ধ্যাকালীন সময়ে মানে ওই একটা গাছে বসা ছিল। গাছটা ছিল আম গাছ। তো ওই গাছে বসা অবস্থায় ওইখানে ওই গাছে নাকি আরো 7টা পরি তাদের দ্বারা ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কি নাম আপনার, কোথা থেকে এসেছেন, সেটা আমি একটু শুনবো। অনেক আমি টঙ্গী সরকারি কলেজ বাংলা ডিপার্টমেন্ট মাস্টার্স ফাইনাল ইয়ার থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার যে ঘটনাটি, সেই ঘটনাটি কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল পঞ্চগড় জেলার বোদা উপজেলার অমরখানা গ্রামে। আচ্ছা, আপনার ঘটনা যেগুলো আমরা শুনেছি সেই ঘটনাগুলো খুবই ছোট এবং ইন্টারেস্টিং না হয় আমরা বলেছিলাম যে আরেকদিন শুনবো। তো আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এখনো পর্যন্ত আপনি যে আমাদের সঙ্গে আছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আজকে ভূত এফএমের যে আয়োজন, সেই আয়োজন মোটামুটি এরকমই ছিল। আমি আরো একবার বলে দিই, আমাদের আরো একবার মনে করে দিই, আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতাফেম@radio.fm, which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের আজকে একেবারে বিরতিহীন ভাবে আমরা ভূত এফএম করলাম, এজন্য আমাদের ভূত এফএমটা একটু আগেই শেষ হলো। আমাদের আরো যেটা আপনাদের কাছে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে আমাদের পেজ রয়েছে www.facebook.com/mirrorfoodkin, www.facebook.com/bhutfm.rafi। সেখানে এসে আপনি আপনি কমেন্ট করে জানাতে পারেন আজকের এপিসোড কেমন লেগেছে, কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, সবই আপনারা জানাতে পারেন। এলসি রনি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি মেহেদী